তিস্তার পর গঙ্গার পানি বণ্টন নিয়েও ঘোষণা দিয়ে বাগড়া মমতার বললেন, চুক্তি পুনর্বহালে লাগবে পশ্চিমবঙ্গের সম্মতি। হাসিনা মোদি বৈঠককে একতরফা দাবি। কিছু মানুষ কখনোই দেশের ভালো চায় না, তাদের বাদ দিয়েই এগিয়ে যেতে হবে। 2000 কোটি টাকার বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বললেন, স্মার্ট বাংলাদেশ গড়ার দায়িত্ব তরুণদের। বাংলাদেশকে দেওয়া ঋণের তৃতীয় কিস্তির অনুমোদন করেছে IMF। 2-1 দিনের মধ্যেই মিলবে আরও $111.50 কোটি আশা কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের। এবং সুপার 8-এর শেষ ম্যাচে ভোরে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। নানা সমীকরণ আর যদি কিন্তুর হিসেবে সেমির স্বপ্ন আটকে আছে দুই দলের। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়, সঙ্গে আছি আমি ফয়সাল আহমেদ পিয়াস। তিস্তার পর গঙ্গার পানি বণ্টন নিয়েও ঘোষণা দিয়ে বাগড়া দিলেন মমতা। কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়ে জানালেন, চুক্তি পুনর্বহালে লাগবে পশ্চিমবঙ্গের সম্মতি। হাসিনা মোদি বৈঠক একতরফা বলেও দাবি তার। পশ্চিমবঙ্গের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত মানা হবে না জানিয়ে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের নেত্রী। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে। তিস্তায় 14টা হাইডেল পাওয়ার হচ্ছে, তখন চোখে দেখেনি। ফরাক্কানি আবার চুক্তি রিনিউ হচ্ছে, আমাদের জানালো না। তিস্তার পর গঙ্গার পানি বণ্টন নিয়েও ঘোষণা দিয়ে বাগড়া দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করে বলেছেন, তাদেরকে না জানিয়ে পানি বাংলাদেশের কাছে বিক্রি করেছে কেন্দ্রীয় বিজেপি সরকার। আপনারা করছেন জমি বিক্রি, ওরা করছে বাংলাকে বিক্রি। চলতি সপ্তাহে নয়াদিল্লি সফর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে দুই দেশের মধ্যে 7টি নতুন ও পুরনো 3টি নবায়ন সহ 10টি সমঝোতা সই হয়। বৈঠকে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের আশ্বাস দেয় বিজেপি সরকার। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, তিস্তা মহাপরিকল্পনায় বিনিয়োগ নিয়ে আলোচনায় শিগগিরই বাংলাদেশ সফর করবে ভারতের কারিগরি দল। আমরা মানব না। গঙ্গা ও তিস্তা নিয়ে ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী পর্যায়ের আলোচনায় ডাকা হয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এতেই চটেছেন মমতা। বৈঠকের পরই তা নিয়ে নিজেদের অসন্তুষ্টির কথা জানায় তৃণমূল কংগ্রেস। সোমবার এ বিষয়ে নিজের অবস্থান জানালেন মমতাও। আমি একটা স্ট্রং চিঠি আজকে প্রধানমন্ত্রীকে দিচ্ছি। রাজ্য সরকারকে না জানিয়ে গঙ্গা তিস্তা নিয়ে আলোচনায় ক্ষোভ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছেন মমতা। কেন্দ্রীয় সরকারের এ বৈঠককে একতরফা দাবি করে রাজ্যের বিরুদ্ধে যায় এমন কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলেও জানান মমতা। বলেন, এমন স্পর্শকাতর বিষয় নিয়ে কোনো আপোষ করবে না তার সরকার। তাদেরকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। বলেন, সিদ্ধান্ত হবে রাজ্যের মতের ভিত্তিতেই। তিস্তার জল দেবে যেন মনে হচ্ছে মহারাজ, সব মহা অধিপতি হয়ে গেছে সবে। ইলেকশন হয়, এখনো পর্যন্ত শপথ হলো না এমপিদের, এর মধ্যে বিক্রি করে দিল বাংলার জল না জানিয়ে। এটা দরকার হলে যদি না শোনে, একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে, দেশ জুড়ে চলবে। 2026 সালে গঙ্গা চুক্তি নবায়নের কথা রয়েছে, তবে মমতার এমন ঘোষণায় সেটা অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলেও আশঙ্কা দেখা দিয়েছে। এর আগে বাংলাদেশ ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ে রাজি থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার আপত্তির মুখে আজও আলোর মুখ দেখেনি বহু প্রত্যাশিত তিস্তা চুক্তি। আমি বন্ধুত্ব করতে চাই। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্কের বিষয়টিও তুলে ধরেন তৃণমূল নেত্রী। অতীতে নানা বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশকে সহযোগিতা করেছে বলে দাবি মমতার। যদিও চীনকে দিয়ে ড্যাম তৈরি করেছে বাংলাদেশ বলে অভিযোগও করেছেন তিনি। বাংলাদেশ চায়নাকে দিয়ে একটা ড্যাম করে টোটালটা বন্ধ করে দিয়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। কিছু লোকের কিছুই ভালো লাগে না, ভালো কিছু হতেও দেয় না, তাই তাদের পাত্তা না দিয়েই এগিয়ে যেতে হবে। সোমবার সকালে মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা প্রদান অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা ব্যর্থ করতে অনেক চক্রান্ত হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সব বাধা অতিক্রম করে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়তে চায় সরকার। প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা প্রতিটি ধাপই পারিবারিক আর্থিক অবস্থা সহ নানা কারণে অনেক শিক্ষার্থী রয়েছে হোঁচট খাওয়ার শঙ্কা, ঝরে পড়ার ঝুঁকি। তবে শিক্ষার্থীদের সমতা নিশ্চিত আর অসচ্ছল মেধাবীদের শিক্ষা জীবনের ধারাবাহিকতা রক্ষায় সহায়তা দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায়।
সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গভর্নমেন্ট টু পিপল বা G2P পদ্ধতিতে মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার আওতায় চলতি বছর 64,70,000-এর বেশি শিক্ষার্থী পাচ্ছে 2,208 কোটি টাকা। সে অর্থ পৌঁছে যাবে মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ে। অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ 2024 প্রাপ্ত 15 শিক্ষার্থী ও বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড 2023-এ নির্বাচিত 21 কৃতী শিক্ষার্থীর হাতে পদক তুলে দেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী জানান, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে আনন্দ নির্ভর শিক্ষা ব্যবস্থায় নজর দিয়েছে সরকার। সেক্ষেত্রে সমালোচকদের কথায় কান দিতেও নারাজ তিনি। সারাক্ষণকে বলে পর পর পর, এটা কি ভালো লাগে বলো? একটা পরিবর্তন আসলে অনেকে নানা ধরনের কথা বলে, যে যা মনে করে লিখে দেয়, কিন্তু সেটা আমি এইমাত্র আমাদের শিক্ষা বলছি ওটা লিখলে শুনবা না তো। আর কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না। অনেক চক্রান্ত আর বাধা থাকলেও তরুণ প্রজন্মের উপর ভর করেই দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান সরকার প্রধান। এই স্বাধীনতা ব্যর্থ করবার জন্য অনেক চক্রান্ত হয়েছে, কিন্তু আমরা সব অতিক্রম করেই কিন্তু এগিয়ে যাচ্ছি। তো কিছু তো সংখ্যক লোক থাকে সবসময় কোনো কিছুই ভালো লাগে না আর ভালো হতেও দিতে চায় না, তো তাদেরকে ইগনোর করতে হবে। শেখ হাসিনা বলেন, বিনামূল্যে বই বিতরণকে অনেকে অসম্ভব মনে করলেও তা করে দেখিয়েছে আওয়ামী লীগ সরকার। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ ভবনে নির্মিত মুজিব ও স্বাধীনতা সংগ্রহশালা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনের প্রথম লেভেলে স্থাপিত মুজিব ও স্বাধীনতা সংগ্রহশালা পরিদর্শন করেন সংসদ নেতা শেখ হাসিনা। এ সময় প্রদর্শিত স্থিরচিত্র ও ঘটনাপ্রবাহ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। মুজিব ও স্বাধীনতায় প্রদর্শন করা হয়েছে জাতির পিতার শৈশব কৈশোর সহ বাঙালি মুক্তি সংগ্রামের নেতৃত্ব, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের নানা অধ্যায়। ঠাঁই পেয়েছে বঙ্গমাতার সংগ্রামী জীবন ও বঙ্গবন্ধুর পারিবারিক জীবনের খণ্ডচিত্র। রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানে আবারও চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও জিয়ানচাও। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে চীনের প্রেসিডেন্ট যেন আন্তরিকভাবে উদ্যোগ নেন, শি জিনপিংয়ের কাছে এই বিশেষ বার্তা পৌঁছে দিতে বলেন শেখ হাসিনা। আট থেকে 11 জুলাইয়ের মধ্যে বেইজিং সফর করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন সফররত চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী লিও জিয়ানচাও। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রিক্সে যুক্ত হতে বেইজিংয়ের সহযোগিতা চেয়েছে ঢাকা। নির্বাচনের পর থেকে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক সফরে ভারত এবং চীন গুরুত্বের জায়গায় ছিল। দুটি দেশই বারবার শেখ হাসিনাকে তাদের দেশে আমন্ত্রণ জানিয়েছে। ইতিমধ্যে জুন মাসে 2 বার ভারত সফর করেছেন সরকার প্রধান, তার পরের গন্তব্য চীন। এরই মধ্যে 4 দিনের সফরে ঢাকায় এসেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী লিও জিয়ানশাও। সোমবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে আলাপচারিতায় বড় অংশ জুড়ে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফর প্রসঙ্গ। পাশাপাশি কথা হয় বাণিজ্য ঘাটতি কমানো, বিনিয়োগ বৃদ্ধি, চীনের চলমান ও ভবিষ্যৎ প্রকল্প এবং রোহিঙ্গা সংকট নিয়ে। পরে সাংবাদিকদের চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী জানান, শেখ হাসিনার সফরে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে, যা দুই দেশের সম্পর্কে মাইল ফলক হতে পারে। Agreements. I'm sure that it's going to be in many areas. পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান, 8 থেকে 11 জুলাইয়ের মধ্যে চীন সফর করবেন প্রধানমন্ত্রী। শক্তিশালী আঞ্চলিক জোট ব্রিক্সে যুক্ত হতে চীনের সহযোগিতা চাওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। 8 থেকে 11 তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা, ব্রিক্সে যাতে বাংলাদেশের অন্তর্ভুক্তি হয়, সেটি মেম্বার কান্ট্রি অর পার্টনার কান্ট্রি, হোয়াট এভার দ্য ডিসিশন ব্রিক্স টেকস, সেটা নিয়ে আলোচনা করেছি, তাদের সমর্থন সহায়তা কামনা করেছি। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়ার বিষয়টি আলোচনায় এলে চীন পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনটা শুরু করে
তো তিনি বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশকে দেওয়া ঋণের তৃতীয় কিস্তি ছাড়ের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। দু একদিনের মধ্যেই মিলবে আরও 111 কোটি 50 লাখ ডলার, এমনটাই আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে IMF সদর দফতরে বৈঠকে বসেন সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানেই জানানো হয় এই সিদ্ধান্তের কথা। সব আলোচনা সমালোচনা থামিয়ে বাংলাদেশকে দেয়া ঋণের তৃতীয় কিস্তির ছাড়ের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। আগামী 2 দিনের মধ্যেই তৃতীয় কিস্তির 111 কোটি 50 লাখ ডলার পাওয়ার আশা করছে বাংলাদেশ ব্যাংক। গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রাজধানীর ওয়াশিংটনে IMF সদর দপ্তরে বৈঠকে বসেন সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানেই জানানো হয় এই সিদ্ধান্তের কথা। ঋণের কিস্তির অর্থ ছাড়ের বিষয়ে IMF-এর দেয়া শর্ত বাস্তবায়ন এবং অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি দেখতে গত 24 এপ্রিল ঢাকায় আসে সংস্থাটির একটি প্রতিনিধি দল। 8 মে পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেন তারা। এতে শর্ত বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ সংস্কার কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। শর্ত বাস্তবায়নের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে ঢাকা ত্যাগ করেন প্রতিনিধি দলটি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে থাকায় গত বছরের 30 জানুয়ারি IMF-এর সঙ্গে 470 কোটি ডলারের ঋণ চুক্তি করে বাংলাদেশ। এর 3 দিন পর প্রথম কিস্তিতে 47 কোটি 62 লাখ 70 হাজার ডলার ছাড় করে সংস্থাটি। এরপর গত 16 ডিসেম্বর আসে দ্বিতীয় কিস্তির 68 কোটি 20 লাখ ডলার। 2026 সাল পর্যন্ত মোট 7টি কিস্তিতে ঋণের পুরো অর্থ ছাড় করার কথা রয়েছে। দ্বিতীয় কিস্তির পরবর্তীগুলোতে সমান অর্থ থাকার কথা থাকলেও রিজার্ভ আরও কমে যাওয়ার তৃতীয় ও চতুর্থ কিস্তিতে বেশি অর্থ চায় বাংলাদেশ। বেশ কিছু কঠিন শর্তের বাস্তবায়ন ও আগামীতে আরও বড় সংস্কার কার্যক্রমের প্রতিশ্রুতি দেয় সংস্থাটি তৃতীয় কিস্তিতে 68 কোটি ডলারের পরিবর্তে 111 কোটি 50 লাখ ডলার অনুমোদন করেছে। IMF-এর দেয়া ঋণের একটি অংশ জলবায়ু তহবিলের, যা বাংলাদেশকেই প্রথম দেওয়া হয়েছে। এই কর্মসূচি অব্যাহত থাকুক তা চায় সংস্থাটি। এজন্য চতুর্থ কিস্তির জন্য আগামী জুন শেষে নিট রিজার্ভের লক্ষ্যমাত্রা 5.34 বিলিয়ন ডলার কমিয়ে নির্ধারণ করা হয়েছে 14.76 বিলিয়ন ডলার। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এয়ারবাস বিক্রি করতে এবার নতুন কৌশল নিল ফ্রান্স। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফরাসি রাষ্ট্রদূত জানান, উড়োজাহাজের বিনিময়ে স্যাটেলাইট বানাতে সহায়তা করবে তার দেশ। বিমানের কাছে এয়ারবাসের উড়োজাহাজ বিক্রির প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার তাগিদও দেন তিনি। বর্তমানে বিমানের বহরে থাকা 21টি উড়োজাহাজের 16টিই মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের তৈরি। দীর্ঘদিনের মার্কিন আধিপত্যে এবার প্রথমবার ভাগ বসাচ্ছে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্টের ঢাকা সফরে 10টি এয়ারবাস কেনার প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ। এরপরই উড়োজাহাজ বেচতে বোয়িং ও এয়ারবাসের আড়ালে শুরু হয় ফ্রান্স ও আমেরিকার দ্বৈরথ। তবে এ যাত্রায় বোয়িংকে পেছনে ফেলে উড়োজাহাজ বিক্রির ক্রয়াদেশ পাচ্ছে এয়ারবাস। সোমবার সচিবালয়ে উড়োজাহাজ বিক্রি প্রক্রিয়া সম্পন্ন করতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে বসেন ফরাসি রাষ্ট্রদূত মারি মাজদুপুই। বৈঠকে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করতে তাগাদা দেন ফরাসি রাষ্ট্রদূত। এয়ারবাসের প্রপোজাল যেগুলো আছে এগুলো আমাদের কাছে বেশ ভালোই মনে হয়েছে। কখন কিভাবে করব সেটার একটা অ্যাকশন প্ল্যান, টাইম ফ্রেম, কার কি দায়িত্ব হবে, কিভাবে আমরা এটা আগাবো, সে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 ছাড়াও আরও 4 থেকে 6টি স্যাটেলাইট তৈরি করবে বাংলাদেশ। এয়ারবাসের উড়োজাহাজ বিক্রির বিনিময়ে বাংলাদেশি কর্মীদের মাধ্যমে এসব স্যাটেলাইট বানাতে কারিগরি ও আর্থিক সহায়তা করবে ফ্রান্স। 4টা থেকে 6টা স্যাটেলাইট আমরা তৈরি করব। স্যাটেলাইটের টেকনোলজি জানা, নলেজ ট্রান্সফার, টেকনোলজি ট্রান্সফার এবং ক্যাপাসিটি বিল্ডিং, এগুলোতে আমরা কিন্তু নেগোশিয়েট করছি সকলের সাথেই। এ সময় জুলাই থেকে আনঅফিসিয়াল মোবাইল ফোন শনাক্ত করে গ্রাহককে নিবন্ধনের বার্তা দেওয়া হবে। তবে কোনো হ্যান্ডসেট বন্ধ করা হবে না বলেও জানান জুনায়েদ আহমেদ পলক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ভারতের সঙ্গে কমছে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য দিচ্ছে এই বার্তা। বলছে 2021-22 অর্থ বছরের 1417 কোটি 84 লাখ ডলারের বাণিজ্য ঘাটতি কমে 2023-24 দাঁড়িয়েছে 921 কোটি ডলারে।
বাংলাদেশের অন্যতম বাণিজ্য অংশীদার প্রতিবেশী দেশ ভারত। অবশ্য দেশটিতে যে পরিমাণ পণ্য রফতানি করে বাংলাদেশ, আমদানি করা হয় তার কয়েক গুণ বেশি। ফলে বরাবরই ভারতের সঙ্গে বড় বাণিজ্য ঘাটতিতে থাকে বাংলাদেশ। ভারতে অর্থবছর হিসাব করা হয় এপ্রিল থেকে পরবর্তী মার্চ পর্যন্ত। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য বলছে 2021-22 অর্থবছরে বাংলাদেশে 1,615 কোটি 63 লাখ ডলার মূল্যের পণ্য রফতানি করেছে দেশটি, যা 2022-23 অর্থবছরে 24.39% কমে নামে 1,221 কোটি 59 লাখ ডলারে। আর 2023-24 অর্থবছরে আরও 9.45% কমে নামে 1,106 কোটি 12 লাখ ডলারে। অন্যদিকে বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও ভারতের সঙ্গে রফতানি বাণিজ্যে সুদিন দেখে বাংলাদেশ। 2022-23 অর্থবছরে প্রথমবারের মতো ভারতে বাংলাদেশের রফতানি 200 কোটি ডলার ছাড়িয়ে যায়। অবশ্যই পরিসংখ্যানে লুকিয়ে আছে অন্য এক বার্তা। ভারতের সঙ্গে কমছে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি। 2021-22 অর্থবছরে বাণিজ্য ঘাটতি ছিল 1,417 কোটি 84 লাখ ডলার। পরের বছর তা কমে দাঁড়ায় 1,000 কোটি ডলারের কিছু বেশি। আর 2023-24-এ তা কমে দাঁড়ায় 921 কোটি ডলারে। এমন প্রেক্ষাপটে রফতানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি আরও নামিয়ে আনার তাগিদ ব্যবসায়ী নেতাদের। আমাদের ট্রেড ভলিউমটা কমে গেছে। এই ভলিউমটা কমার পিছনে আসলে কিন্তু এটা আমাদের দেশের একটা স্ট্র্যাটেজি ছিল না। আমার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট দুটোই কমেছে। ইট ডাজ নট মিন যে আমার এক্সপোর্ট ভালো হয়েছে বা আমাদের যে বলি যে ব্যবসার যে সামঞ্জস্য, ব্যালেন্স অফ ট্রেড, এইটাতে আমরা বেটার হয়েছে তা না। আসলে একমাত্র ওয়ে হচ্ছে টু এক্সপোর্ট মোর। তথ্য বিশ্লেষণে দেখা যায় ভারত থেকে আমদানির তালিকার শীর্ষে রয়েছে তুলা, জ্বালানি তেল, ভিটামিন ও অন্যান্য খনিজ পদার্থ, রেল ও ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি। অন্যদিকে ভারতের রফতানি তালিকার শীর্ষে রয়েছে তৈরি পোশাক, সুতা ও অন্যান্য টেক্সটাইল পণ্য। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তিনি। এর আগে সেনাকুঞ্জে তাঁকে গার্ড অফ অনার দেয় সেনাবাহিনীর চৌকস দল। সোমবার সকাল 8টা নবনিযুক্ত সেনাপ্রধানকে স্বাগত জানাতে প্রস্তুত শিখা অনির্বাণ। 8:30 আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, করেন পুষ্পস্তবক অর্পণ। এরপর সেনাপ্রধান যান সেনাকুঞ্জে, সেখানে গাছের চারা রোপণ করেন তিনি। এর আগে তাকে গার্ড অব অনার দেয় সেনাবাহিনীর একটি চৌকস দল। এবার গন্তব্য রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে। সেখানে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনিযুক্ত সেনাপ্রধান। এ সময় তিনি জাতির পিতা এবং তার পরিবারের সদস্য সহ 1975 সালের 15 আগস্ট শাহাদাত বরণকারী সবার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এরপর পরিদর্শন করেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। সবশেষ সেনাপ্রধান যান সাভারের জাতীয় স্মৃতিসৌধে, ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করেন 71-এ দেশের জন্য জীবন দেয়া শহীদদের। পুরো সময় নবনিযুক্ত সেনাপ্রধানের সঙ্গে সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি কমার পাশাপাশি নতুন করে পাহাড়ি ঢল না আসায় কমতে শুরু করেছে সিলেট অঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি। ঘরবাড়ি থেকে পানি কিছুটা নামলেও দুর্ভোগ কাটেনি স্থানীয়দের। অন্যদিকে জামালপুরে ঝিনঝিরাম নদীর পানি বৃদ্ধিতে তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন। সুরমা ও কুশিয়ারা সহ বিভিন্ন নদ নদীর পানি ধীরে ধীরে নেমে বিপদসীমার কাছাকাছি চলে এসেছে। এতে অনেকটা উন্নতি হয়েছে সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে সুনামগঞ্জেও। তবে অতি নির্মাঞ্চলের বাসিন্দারা কাঁচা ঘরবাড়িতে এখনো ফিরে যেতে পারছেন না। অন্যদিকে মৌলভীবাজারের হাকালুকি হাওরের পানি খুবই ধীর গতিতে নামতে থাকায় হাওরপাড়ের উপজেলা জুড়ি, কুলাউড়া ও বড়লেখায় দুর্গতদের দুর্ভোগ কমছে না। এখনো এই 3 উপজেলার প্রায় 2 লাখের বেশি মানুষ পানিবন্দী। আমরা বাজার আর ধরতে পারি না, আমরা খাইতে পারি না।
পাহাড়ি ঢলে এই অঞ্চলের ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেছেন পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। মানুষের কল্যাণে এই আওয়ামী লীগ কাজ করেছে, কাজে আমরা আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। আপনারা কখনো নিজেদেরকে অসহায় মনে করবেন না। এদিকে জামালপুরের বক্সিগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে স্থানীয় সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ঝিনঝিরাম নদীর পানি বাড়ায় সঙ্গে সঙ্গে সাদুরপাড়া ও মেরুরচর ইউনিয়নে শুরু হয়েছে ভাঙ্গন। ইকরামুল কবির, সময় সংবাদ। ইতালিতে দূতাবাস সেবা প্রবাসীদের হাতের নাগালে নিয়ে যেতে তৎপর মিলানের বাংলাদেশ কনসুলেট। শনি ও রোববার দেশটির বৃহৎ শহর পাদোভায় ভ্রাম্যমাণ কনসুলেট সেবা প্রদান করা হয়েছে। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। ইতালির প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্ট। ইতালির পাদোভা শহরে প্রায় 10,000 প্রবাসী বাংলাদেশির বসবাস। আশপাশের শহরেও হাজার হাজার প্রবাসীরা বসবাস করেন। তাদের পাসপোর্ট, ভিসা সহ বিভিন্ন সমস্যা লাঘবে ভ্রাম্যমাণ সেবা প্রদান করেছে বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস মিলান। গেল 2 দিনে প্রায় 1,500 প্রবাসী দূতাবাস সেবা গ্রহণ করেছেন। হাতের নাগালে কনসুলেট সেবা পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা। বিনা অর্থে এখানে এসে সুন্দরভাবে কাজও মিস করতে হয় নাই, তাদেরকে কর্মদিবস বন্ধ করতে হয় নাই, সুন্দর পরিবেশে সার্ভিসটা উপভোগ করেছে। প্রায় 2,000 কাছাকাছি চলে যাবে যারা সেবা করা সম্ভব হয়েছে। পাদোভা যে এম্বাসি সার্ভিস অনেক দূর থেকে এসে আমাদেরকে যে সেবাটুকু দিয়েছেন, আমরা পাদোভাবাসী অনেক খুশি। ভ্রাম্যমাণ কনসুলেট সেবার পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নিতে অ্যাপস চালু করা হচ্ছে বলে জানান কনসাল জেনারেল MJS জাভেদ। প্রবাসীদের বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠানোর জন্য পরামর্শ ও নির্দেশনা দেন তিনি। পাদোভা শহরে আমরা একটা মোবাইল কনসুলার ক্যাম্প পরিচালনা করেছি। এখানে স্বতঃস্ফূর্তভাবে এখানকার নেতৃবৃন্দ আমাদেরকে সহায়তা করেছেন। বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস মিলানের কার্যক্রমে খুশি ইতালি প্রবাসী কমিউনিটি। সময় সংবাদ, ইতালি। মালয়েশিয়ার কর্মরত শ্রমজীবী প্রবাসীদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসব করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশন। রোববার দেশটির ক্যামেরুন হাইল্যান্ডসের একটি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রবাসী কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন হাই কমিশনার মোহাম্মদ শামীম হাসান। পরে মতবিনিময়কালে শ্রমিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পাসপোর্ট সহ হাই কমিশনের অন্যান্য সেবা কুয়ালালামপুর থেকে দূরবর্তী ক্যামেরুন হাইল্যান্ডসে প্রদানের দাবি জানান তারা। এতে হাই কমিশনার বলেন, দূতাবাসের সেবা ডিজিটালাইজেশনের পাশাপাশি পোস্ট অফিসের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। ক্যামেরুন হাইল্যান্ডসেও পাসপোর্ট সহ অন্যান্য সেবা প্রদানের লক্ষ্যে নিয়মিত কনসুলার ক্যাম্প করা হবে। পরে প্রবাসী শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষে শ্রমজীবী প্রবাসীদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে জয় চায় আফগানরা। জিতলে বাংলাদেশেরও সুযোগ আছে সেরা 4-এ যাওয়ার, যদিও সেটা নির্ভর করছে অনেক যদি আর কিন্তু সমীকরণের ওপর। আফগানদের বিপক্ষে টি-20-তে সাম্প্রতিক অভিজ্ঞতা কিছুটা আশাবাদী করছে টাইগার টিম ম্যানেজমেন্টকে। অন্যদিকে ইতিহাস ডাকছে আফগানদের। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6:30টায়। সুপার 8-এ উঠেই আত্মতুষ্টিতে ছিল পুরো দল, যার ফল মিলেছে শেষ 2 ম্যাচে। ভারত অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হার। নিশ্চিতভাবেই বলা যায় আফগানিস্তানের মুখোমুখি হওয়ার আগে ব্যাকফুটে বাংলাদেশ। শুধু হারই না, প্রশ্ন উঠেছে দলের টি-20 মানসিকতা নিয়েও। ভারতের বিপক্ষে প্রশ্নবিদ্ধ ছিল অধিনায়ক শান্তর বেশ কিছু সিদ্ধান্ত, চাইলেও যা এড়ানোর সুযোগ নেই টিম ম্যানেজমেন্টের। We've lost 2 games against 2 very good teams, but I think we would be making a very big error if we didn't learn and understand why there is the gap between where we are and where the top teams are. And that's something that drives you forward. It's something that'll drive training. It'll something that'll drive our thinking as to what type of players we need to play T20. But one thing that is very, very obvious throughout this tournament, if you haven't got power, you can't compete. অবশ্য এরপরও সেই উপলব্ধি দলের ক্রিকেটারদের কতটা হয়েছে সেটা বড় একটা প্রশ্ন। আফগান ম্যাচের আগে অনুশীলনে দলের মাত্র 5 ক্রিকেটার ছিলেন না অধিনায়ক শান্ত, লিটন কিংবা তানজিদ তামিম। আর্নেসভিলের উইকেট সম্পর্কে ভালো ধারণা থাকায় আফগানিস্তানের বিপক্ষে গেম প্ল্যানেও আসছে পরিবর্তন। একাদশে দেখা যেতে পারে একাধিক পরিবর্তন। আফগানিস্তানের বিপক্ষে অতীত ইতিহাসও সাহস দিচ্ছে দলকে। Absolutely will
compete. We know that. We've had success against Afghanistan. We've played a lot of series against them. We have an advantage in that we've played 2 games of cricket at that ground already. So we're very much looking forward to that game and looking to finish the tournament on a high. আফগানিস্তানের সামনে ইতিহাসের হাতছানি। অস্ট্রেলিয়াকে হারানোর পর তাদের আত্মবিশ্বাসও আকাশ ছুঁয়েছে। দুর্দান্ত ছন্দে আছেন 2 ওপেনার গুরবাজ ও ইব্রাহিম জাদরান। বিশ্বকাপে দুজনের ব্যাট থেকে এসেছে 5টি 50, করেছেন প্রায় 450 রান। বাংলাদেশের ব্যাটিং লাইনকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আসরের সেরা উইকেট শিকারী ফজল হক ফারুকী। আফগানরা জানে একটা জয় তাদের তুলে নেবে সেমিফাইনালে। সে লক্ষ্য পূরণেই মাঠে নামবে তারা। So many things are thrown and so many results can go against you or for you. So we've just got to focus on our match against Bangladesh, and when all the other matches are played, we'll know what we need to do and the decisions we need to make. সেন্ট ভিনসেন্টের আর্নসভিলে গ্রুপ পর্বে 2 জয় সুখ স্মৃতি আছে বাংলাদেশের। পয়া ভেন্যুতে শেষটাও জয় দিয়ে করতে চাইবে নাজমুল শান্তরা। আফগানিস্তানের কাছে অস্ট্রেলিয়ার হারে সুপার 8 গ্রুপ 1 থেকে সেমিফাইনালে যাওয়ার সমীকরণটা জমে উঠেছে, যার কারণে বাড়তি গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচটা। এরই মধ্যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে চোখ রাঙানি দিচ্ছে আফগানরা। তবে এই ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশকে সাহস দিতে পারে বিশ্ব আসরে কখনোই আফগানদের কাছে না হারার রেকর্ড। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ওয়েস্ট ইন্ডিজ। আরও একটা ব্যাটেল অফ স্পিনের অপেক্ষায় সেন্ট ভিনসেন্ট। দুদলের 2 লেগ স্পিনার রিশাদ হোসেন আর রশিদ খানের দিকে সবার থাকবে আলাদা নজর। এবারের বিশ্বকাপের উইকেট শিকারের দিকেও দুজনের লড়াইটা বেশ উপভোগ্য। ওয়েস্ট ইন্ডিজ থেকে সাজিদ মুস্তাহিদের আরও একটি রিপোর্ট। আফগানিস্তান এই দলটাকে ঘিরে গত বছর বাংলাদেশের ক্রিকেটে কত কিছুই না ঘটে গেছে। নিশ্চয়ই সবার মনে আছে বিশ্বকাপের আগে গেল বছর জুলাইয়ে একটা হোম সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল আফগানিস্তান ক্রিকেট দল চট্টগ্রামে। সে সময় সেই সিরিজ চলাকালীন তামিম ইকবাল অবসরের ঘোষণা দেন। এরপর অনেক নাটক হয়েছে, অনেক কিছুই আমরা জেনেছি এবং অনেক চড়ে উতরে গেছে। বাংলাদেশ দল আরও একবার বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট দলের। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের রেকর্ডটা কিন্তু বেশ ভালো। কখনোই বিশ্ব মঞ্চে আফগানদের কাছে তারা হারেনি। সর্বপ্রথম 2014 টি-20 ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। সেই ম্যাচটাতে একরকম আফগানদের উড়িয়ে দিয়েছিল সাকিবরা। তবে সেই আফগানিস্তান আর 10 বছর পরের এই আফগানিস্তানের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। এই ম্যাচে কিন্তু একটা দ্বৈরথ দেখার অপেক্ষায় রয়েছে সবাই। সেটা 2 লেগ স্পিনারদের লড়াই, দ্য ব্যাটল অফ স্পিনার্স। রশিদ খান এবং রিশাদ হোসেন দুজনের নামের মধ্যেও কিন্তু মিল আছে। দুজনেই এবার ওয়ার্ল্ড কাপে বেশ ভালো বোলিং করেছেন এখন পর্যন্ত। রিশাদের ক্যারিয়ার একেবারে শুরুর দিকে এবং রশিদ খান কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন বেশ বছর ধরে। বাংলাদেশের বিপক্ষে তার রেকর্ডটাও কিন্তু বেশ ভালো। একটা সময় একটা লেগ স্পিনার কতভাবে খুঁজেছে বাংলাদেশ ক্রিকেট দল, এই রিশাদ হোসেন কিন্তু সেই আক্ষেপ অনেকটাই ঘুচিয়েছে। বাংলাদেশ নিশ্চয়ই চাইবে হাই নোটে মাথা উঁচু করে ওয়ার্ল্ড কাপটা শেষ করতে আফগানিস্তানকে হারিয়ে। 2019 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কিন্তু আফগানিস্তানের বিপক্ষে একটা ম্যাচ খেলতে নামার আগে তৎকালীন যিনি অধিনায়ক ছিলেন আফগানিস্তানের গুলবাদিন নাইব, তিনি একটা কথা বলেছিলেন উর্দুতে, যার বাংলা হচ্ছে আমরা ডুবেছি তোমাদেরকে নিয়েও ডুববো। বাংলাদেশকে তারা বলেছিলেন যে বাংলাদেশকে তারা হারিয়ে তাদের বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যে স্বপ্নটা সেটা মাঠের সঙ্গে মিশিয়ে দিতে চান। শেষ পর্যন্ত তিনি সেটা পারেননি। বাংলাদেশ খুব সহজেই হারিয়েছিল আফগানিস্তানকে। তবে বাংলাদেশ যদিও সেমিফাইনাল খেলতে পারেন, তবে নিশ্চয়ই বাংলাদেশ চাইবে আফগানিস্তানের যে যাত্রাটা চলছে সেটা নিশ্চয়ই থামিয়ে দিতে চাইবে, নিজেদের বিশ্বকাপটা দারুণভাবে শেষ করতে চাইবে বাংলাদেশ ক্রিকেট দল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ওয়েস্ট ইন্ডিজ। এবার যাই শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তিস্তার পর গঙ্গার পানি বন্টন নিয়োগ ঘোষণা দিয়ে বাগড়া মমতার বললেন চুক্তি পুনর্বহালে লাগবে পশ্চিমবঙ্গের সম্মতি। হাসিনা মোদি বৈঠকে একতরফা দাবি। এবং সুপার 8-এর শেষ ম্যাচে ভোরে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। নানা সমীকরণ আর যদি কিন্তুর হিসেবে সেমির স্বপ্ন আটকে আছে 2 দলের। এই ছিল প্রবাসের সময়ের সঙ্গে থাকুন সময়ের।